প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। এবং এই চতুর্থ অধ্যায়ের তোমরা জানো যে আমি রেওয়ামিল পড়াচ্ছিলাম। রেওয়ামিলেরই একটি পার্ট আছে ভুল সংশোধনী। সেই ভুল সংশোধনীর যে দুটো ক্লাস আমি নিয়েছি, তার মধ্যে আজকে যে ক্লাসটি এখন আছে সেটি হলো সর্বশেষ ক্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি স্ক্রিনের দিকে তাকাও, আমি সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমরা আজকে আলোচনা করব ভুল সংশোধনী নিয়ে, এবং এই ভুল সংশোধনী বিভিন্ন পর্যায়ের ভুল হয়ে থাকে, সেই ভুলগুলোকে আমরা কারেকশন করব। এবং এই ভুল সংশোধনী জাবেদা নিয়ে আজকে সর্বশেষ ক্লাসে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এরই মধ্যে জেনেছো যে আমরা নানা রকমের ভুলগুলো নিয়ে কথা বলেছি। নীতিগত ভুল, পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, হ্যাঁ। তো এইরকম যে বিভিন্ন রকমের ভুলগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং সে ভুলগুলো কিভাবে কারেকশন করা হবে সে সম্পর্কিত নিয়মগুলো নিয়ে আমরা কথা বলেছি, যে এই নিয়মগুলোতে আমরা এইভাবে আলোচনা করেছি যে সমাধান করতে হবে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু লেনদেন নিয়ে আলোচনা করব, যে লেনদেনগুলোকে আমরা দেখব যেগুলো ভুল করা হয়েছে সেগুলো কিভাবে কারেকশন করা হবে সে নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমি একটি লেনদেন লিখছি, বোর্ডে দেখো যে ক্রয় হিসাবের যোগফল, ক্রয় হিসেবের যোগফল ৩০০০ টাকা কম দেখানো হয়েছে। কি হয়েছে এখানে যে ভুলটি আমরা দেখতে পাচ্ছি, যে ক্রয় হিসাবের নিকট থেকে ক্রয় হিসাবের আমি যে খতিয়ান করেছি, যে সেই খতিয়ানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমি যোগ করতে যেয়ে কি করেছি, ভুল করেছি। ক্রয় হিসাবের যোগফল আমি ৩০০০ টাকা কম দেখিয়েছে। তো আমি যদি কিছু টাকা কম দেখাই তাহলে কি আমার অঙ্ক মিলবে, হিসাব মিলবে? আমার রেওয়ামিল মিলবে না। এখন প্রশ্ন হলো, এই যে মিলবে না, না মেলার পরে আমি কি করব? আমি যখনই আমার রেওয়ামিল মিলবে না তখন আমি কি করব? আমি এই ভুলটি খুঁজে বের করে সেটা সমাধান করার চেষ্টা করব। যদি আমি সমাধান করতে না পারি তাহলে আমাকে অনিশ্চিত হিসাব দিয়ে হিসাবকে মিলাতে হবে। অনিশ্চিত হিসাবের মাধ্যমে হিসাবের সাময়িকভাবে সমাধান করতে হবে, যাকে আমরা গরমিল হিসাব বা অনিশ্চিত হিসাব বলে থাকি। তো আমি যদি এরকম একটা সিচুয়েশনে থাকি যে আমরা এখানে ক্রয় হিসাবের যোগফল কম দেখিয়েছি, তাহলে ক্রয় হিসাব যখন মিলবে না তখন আমাকে কি করতে হবে? এই ভুলটিকে শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করতে গেলে আমি এখন একটি সংশোধনী জাবেদা করব। তো আমরা বলেছি যে প্রথম যখন মিলবে না তখন আমরা কি করেছি, একটি ভুল সংশোধনী জাবেদা দিয়েছি, যে আমরা অনিশ্চিত হিসাবের মাধ্যমে ভুলটাকে শুদ্ধ করেছি। মানে গাণিতিক শুদ্ধতার মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করেছি রেওয়ামিলটি সঠিক আছে কিনা। তো প্রশ্ন হলো, রেওয়ামিল যখন মিলবে না তখন আমরা অনিশ্চিত হিসাব দিয়ে যখন রেওয়ামিলটা মিলাবো তখন আমি বুঝতে পারবো যে আমার হিসাবের মধ্যে কোথাও না কোথাও ভুল আছে, যে কারণে রেওয়ামিলের মধ্যে গরমিল সৃষ্টি হয়েছে। আর এই গরমিলকে সমাধান করার জন্য আমরা ভুলকে খুঁজে বেড়াই। তা ভুল খুঁজে বের করলাম আমি, যে আমার এখানে কি ভুল ছিল, যে ক্রয় হিসাবের যোগফল কম দেখানো হয়েছিল। তো ক্রয় হিসাবের যোগফল যখনই কম দেখানো হবে তখন ডেবিট পাশে আসলে কি হবে? অনিশ্চিত হিসাব হবে। ডেবিট পাশে আমার সেই অনিশ্চিত হিসাব যদি হয় তাহলে এখন আমাকে কারেকশন করার জন্য সেই অনিশ্চিত হিসাবকে হিসাব থেকে মুছে ফেলতে হবে। যখন আমি অনিশ্চিত হিসাবকে হিসাব থেকে মুছে ফেলবো তখন আমাকে কি করতে হবে? অনিশ্চিত হিসাব ছিল ডেবিট, এখন করে ফেলতে হবে ক্রেডিট। আর ক্রয় হিসাবকে বাড়াতে হবে, ফলে ক্রয় হিসাব হবে কি? ডেবিট। তাহলে আমি যদি বলি এখন জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট,
ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। আমরা এই যে 1 নম্বর যে লেনদেনটি আমরা দেখেছি, এই লেনদেনে কি ছিল, যে ক্রয় হিসাবের যোগফল কম ছিল। যখনই ক্রয় হিসাবে কম ছিল তখন আমার ক্রয় হিসাবে ডেবিট পাশে টাকা কম, ক্রেডিট পাশে টাকা বেশি, তখন রেওয়া মিল মিলছিল না। যখনই রেওয়া মিল মিলতেছিল না তখন আমি ডেবিট পাশে অনিশ্চিত হিসাব লিখে হিসাব মিলিয়েছিলাম। সেই অনিশ্চিত হিসাব কত টাকা ছিল? 3000 টাকা ছিল। তাহলে এখন আমি এটা কারেকশন করলাম। কিভাবে করলাম? যে ক্রয় হিসাব যেহেতু কম ছিল আমি এটাকে বাড়িয়ে দিব, সো ক্রয় হিসাবকে ডেবিট করে দিয়েছি আমরা, এখন এটা বেড়ে যাবে, আর অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দিয়েছি। এখন আমরা এই হিসাবটাকে একটু চেঞ্জ করে যদি বলি, ক্রয় হিসাবে 3000 টাকা বেশি দেখানো হয়েছে, তাহলে কি হবে? ক্রয় হিসাবে 3000 টাকা যদি বেশি দেখানো হয় তাহলে ক্রয় হিসাবে বেড়ে যাবে, আর ক্রয় হিসাব বেড়ে গেলে ডেবিট পাশ বেড়ে যাবে। রেওয়া মিলের ডেবিট পাশ যদি বেড়ে যায় তাহলে রেওয়া মিলের ক্রেডিট পাশে টাকা কম থাকবে। তো রেওয়া মিলের যদি ক্রেডিট পাশ কম থাকে তখন আমরা কি করব? এই যে ক্রেডিট পাশ কম আছে সেই পাশে আমি অনিশ্চিত হিসাব দিয়ে রেওয়া মিলটি সাময়িকভাবে আমি সমাধান করেছি। এখন সেই অনিশ্চিত হিসাবকে হিসাব থেকে মুছে দিতে হবে, অর্থাৎ ক্রেডিট পাশে আছে অনিশ্চিত হিসাব, সেটিকে মুছে ফেলার জন্য আমাকে এখন বিপরীত দাখিলা করতে হবে। অনিশ্চিত হিসাব ক্রেডিটে আছে, করতে হবে ডেবিট। অনিশ্চিত হিসাব কি করতে হবে? আছে ক্রেডিট, আমি এটাকে কি করব? ডেবিট। আমি যখন এই অনিশ্চিত হিসাবকে ডেবিট করব তখন আমাকে এখানে একটি জাবেদা দিতে হবে। আমি যদি মনে করি যে এটি 2 নাম্বার লেনদেন, এটি 2 নাম্বার লেনদেন, তাহলে 2 নাম্বার লেনদেনে আমাকে এখানে সংশোধনী জাবেদা হবে অনিশ্চিত হিসাব ডেবিট। আর ক্রয় হিসাব বেশি আছে, ক্রয় হিসাব বেশি আছে কত টাকা? 3000 টাকা। তো এখন এই ক্রয় হিসাবকে কমাতে হবে। ক্রয় হিসাব যদি কমাতে চাই তাহলে ক্রয় হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 3000 টাকা। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই হলো আমার ক্রয় হিসাবে যদি বেশি দেখানো হয় তাহলে কি হবে, ক্রয় হিসাবে যদি কম দেখানো হয় তাহলে কি হবে। আমি এই দুটি ফাংশন তোমাদের দেখালাম। এখন আমরা আলোচনা করব বিক্রয় হিসাব নিয়ে, যে বিক্রয় হিসাবে যদি বেশি দেখানো হয় তাহলে কি হবে, বিক্রয় হিসাবে যদি কম দেখানো হয় তাহলে কি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিক্রয় হিসাবে যদি ভুল থাকে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো 3 নাম্বার লেনদেন, যে বিক্রয় হিসাবে 5000 টাকা কম লেখা হয়েছে। আমরা এই যে একটা ভুল আমি এখন পেয়েছি, এই ভুলটাকে সংশোধন করব। কিভাবে সংশোধন করব আমরা এবার ফলো করি। তো বিক্রয় হিসাবে যদি কম লেখা হয় তাহলে কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট পাশে টাকা কম আছে। বিক্রয় হিসাবে কম লেখা মানে বিক্রয় হিসাব তো ক্রেডিট পাশে যায়, বিক্রয় হিসাবে ব্যালেন্সও ক্রেডিট পাশে যায়। তাহলে বিক্রয় হিসাবের ক্রেডিট পাশে আমি 5000 টাকা কি করেছি, কম লিখেছি। তো যদি আমি ক্রেডিট পাশে এই 5000 টাকা কম লিখে থাকি তাহলে রেওয়া মিলের উভয় পাশ মিলবে না, ক্রেডিট পাশে যে এই 5000 টাকা কম থাকবে। এই কম যখন ক্রেডিট পাশে থাকবে তখন আমি কি করব, সাময়িকভাবে অনিশ্চিত হিসাব দিয়ে
এই ভুলটিকে শুদ্ধ করব। অর্থাৎ এই ভুলের কারণে রেওয়া মিলের ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব আছে। কত টাকা আছে? ৫,০০০ টাকা আছে। এখন ক্রেডিট পাশে যদি অনিশ্চিত হিসাব ৫,০০০ টাকা থাকে, তাহলে এটাকে হিসাব থেকে মুছে দেওয়ার জন্য আমাকে এখন অনিশ্চিত হিসাব ডেবিট করতে হবে ৫,০০০ টাকা। ঠিক আছে, অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে ৫,০০০ টাকা। আর কি করতে হবে? লক্ষ্য করো, বিক্রয় হিসাব এখানে ৫,০০০ টাকা কম করা হয়েছে। তো বিক্রয় হিসাব যদি কম লেখা হয়, এখন আমাকে বাড়াতে হবে। আমি আগে ভুল করে কম লিখেছি, এখন আমাকে কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তো বিক্রয় হিসাবকে যদি আমি বৃদ্ধি করতে চাই, তাহলে কি করব? বিক্রয় হিসাব একটা আয় হিসাব, আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর কি যে আয় যদি হ্রাস পায় ডেবিট করতে হয়। তাহলে এখানে বিক্রয় হিসাব যেহেতু আয় হিসাব, এটি বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য আমাকে বিক্রয় হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। বিক্রয় হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। তাহলে বিক্রয় হিসাবে যদি আমি কম লিখে থাকি, তাহলে এই জাবেদাটা করতে হবে। প্রশ্ন হলো, বিক্রয় হিসাবে যদি বেশি লিখে থাকি তখন কি করব? যদি আমি বিক্রয় হিসাবে ৫,০০০ টাকা বেশি লেখা হয়েছে, এরকম লেখা, এই জায়গাটায় এই কমের জায়গায় যদি বলা হয় বেশি, বিক্রয় হিসাবে ৫,০০০ টাকা বেশি লেখা হয়েছে, তখন আমি কিভাবে ভুলটাকে শুদ্ধ করব? তখন আমি এই যে হিসাবটি আছে জাস্ট এটাকে উল্টিয়ে দিব। এখানে যে জাবেদাটি লিখেছি এটাকে পরিবর্তন করে দিব। কিরকম? আছে অনিশ্চিত হিসাব ডেবিট, এটা হবে ক্রেডিট। আছে বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হয়ে যাবে ডেবিট। হ্যাঁ, তাহলে কি হবে? আমি একটু মুছে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা বলছি যে এই ৪ নাম্বার এই লেনদেনটি সংশোধন করব। বিক্রয় হিসাব আমি বেশি লিখেছি, এটা কমাতে চাই, তাহলে বিক্রয় হিসাব হবে ডেবিট, আর অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট। আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এই যে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব নিয়ে ভুল সংশোধনী করলাম, এখান থেকে কি শিখতে পেয়েছি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা শিখতে পেরেছি মূলত দুটি জিনিস। একটি হলো ব্যয় কারেকশন করা, আরটি হলো আয়কে কারেকশন করা। ব্যয় যদি আমি কম লিখে থাকি তাহলে এখন বাড়াতে হবে, বাড়াতে গেলে ব্যয়কে করতে হবে ডেবিট, আর তার সাথে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করতে হবে। আর যদি ব্যয়কে আমি হ্রাস করতে চাই তাহলে ব্যয় হিসাবকে করব আমি ক্রেডিট। আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। সো ওই যে আমরা বেসিক ডেবিট ক্রেডিটের ফর্মুলা শিখেছি, তার বাইরে যাওয়ার কিন্তু আসলে সুযোগ নেই। এখন আমরা এখানে শিখেছি যে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাবকে কারেকশন করা। যদি ক্রয় হিসাবকে আমি বলেছি যে কম আছে, তাহলে ক্রয়কে বাড়াবো, ক্রয় করতে হবে ডেবিট, আর অনিশ্চিত হবে ক্রেডিট। যদি বলি যে ক্রয় হিসাব আসলে কম লেখা হয়েছে, এটাকে বৃদ্ধি করতে হবে, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হবে ক্রেডিট। আর উল্টো যদি হয় যে ক্রয় হিসাব বেশি লেখা হয়েছে, কমাতে হবে, অর্থাৎ ব্যয়কে বেশি লেখা হয়েছে, তাহলে ক্রয় হিসাবকে কমাতে গেলে ক্রয় হিসাব হবে ক্রেডিট আর অনিশ্চিত হিসাব হবে ডেবিট। ঠিক তার সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি বলি যে বিক্রয় হিসাবের ভুলকে কিভাবে শুদ্ধ করব।
আমরা বলেছি যে বিক্রয় হিসাবেও এরকম ভাবে বৃদ্ধি পেতে পারে, বিক্রয় হিসাবেও হ্রাস পেতে পারে। সেটি কিরকম, যে বিক্রয় হিসাবে আমি 500 টাকা কম লিখেছি, তাহলে 500 টাকা বিক্রয় হিসাবে বাড়াতে হবে। বিক্রয় বাড়াতে গেলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট আর অনিশ্চিত হিসাব হবে ডেবিট। যদি আমি বিক্রয়কে হ্রাস করতে চাই, কমাতে চাই, তখন কি করব? বিক্রয় হিসাবকে যদি আমি হ্রাস করতে চাই তাহলে আমি বিক্রয় হিসাবকে ডেবিট করে দিব। বিক্রয় হিসাব হবে ডেবিট আর অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন বিক্রয় এবং ক্রয় নিয়ে যখন আমরা শিখলাম যে বিক্রয় হিসাবে এবং ক্রয় হিসাবে ভুল ত্রুটি থাকলে আমরা কিভাবে শুদ্ধ করব, তখন আমরা এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সেটি হলো ক্রয় বই। ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে। ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে, আমরা ধরে নিই 800 টাকা। আমরা কি করেছি, এখানে লেনদেনটি কি লিখেছি দেখো, ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে 800 টাকা। তো ক্রয় বইয়ের যোগফল যদি আমি কম লিখি, ক্রয় বইয়ের সাথে কি কি জড়িত? ক্রয় যে বই, পারচেজ বুক, ওর সাথে জড়িত দুটো হিসাব। একটি হিসাব হলো আমরা জানি যে ক্রয় হিসাব, আরেকটি হিসাব হলো প্রদেয় হিসাব। একটি হিসাব হলো ক্রয় হিসাব, আরেকটি হিসাব হলো প্রদেয় হিসাব। এখন এই দুটো হিসাবকে নিয়ে আমরা এখানে কাজ করছি। তো এখন প্রশ্ন হলো, ক্রয় বইয়ের যোগফল যদি কম হয় তাহলে ক্রয় হিসাবও কম হয়েছে, প্রদেয় হিসাবও কম হয়েছে। ক্রয় বইয়ের যোগফল যদি বেশি হয় তাহলে ক্রয় হিসাবও বেশি হয়েছে, প্রদেয় হিসাবও বেশি হয়েছে। তো প্রশ্ন হলো, এই যে কম হয়ে যাওয়া বা বেশি হয়ে যাওয়া, এখন এটাকে আমরা কিভাবে সংশোধন করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রশ্নে বলেছে যে ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে। যদি আমি ক্রয় বইয়ের যোগফল কম লিখি তাহলে এখন বাড়াতে হবে। বাড়াতে হলে কি করতে হবে? ক্রয় হিসাবকেও বাড়াতে হবে, প্রদেয় হিসাবকেও বাড়াতে হবে। ক্রয় বাড়াতে হলে ক্রয় হিসাব হবে ডেবিট, আর প্রদেয় হিসাবকে বাড়াতে হলে প্রদেয় হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা এখন এখানে এই জাবেদাটা লিখব। 4 নাম্বার যদি হয়, আমি ধরি এটা 5 নাম্বার, 5 নাম্বার ধরে এখানে 5 লিখে দিলাম। যদি 5 নাম্বার লেনদেন এটি হয় তাহলে এর জন্য জাবেদা হবে কি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ ক্রয় হিসাবকেও বৃদ্ধি করলাম, আবার প্রদেয় হিসাবকেও বৃদ্ধি করলাম। ক্রয় হিসাবকে ডেবিট করেছি, প্রদেয় হিসাবকে ক্রেডিট করেছি, দুটোই বেড়েছে। কত টাকা? 800 টাকা। এখানে হবে 800 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে ভুলটি এখানে আমরা ছিল সেটি আবার আলোচনা করছি। ক্রয় বইয়ের যোগফল কম লেখা হয়েছে। যদি ক্রয় বইয়ের যোগফল কম হয় তাহলে ক্রয়কে বাড়াবো, ক্রয় হিসাব ডেবিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ঠিক তার উল্টো যদি চিন্তা করি যে ক্রয় হিসাবের যোগফল এখানে কমের জায়গায় কি হলো, ক্রয় হিসাবের যোগফল যদি বলি বেশি লেখা হয়েছে, ক্রয় হিসাবের যোগফল কম লেখা হয়েছে, আমরা একটু আগে করলাম। এখন বলছি যে ক্রয় বইয়ের যোগফল বেশি লেখা হয়েছে। যদি বেশি লেখা হয় তখন আমরা এখানে যে জাবেদাটি করেছিলাম একটু আগে সেটি চেঞ্জ হয়ে যাবে, সেটি তার উল্টো হয়ে যাবে। সেটি কেমন হবে? প্রদেয় হিসাব হবে ডেবিট আর ক্রয় হিসাব হবে ক্রেডিট। আমরা যদি এটি বোঝার চেষ্টা করি তাহলে দেখব যে ক্লিয়ার হবে। ক্রয় বইয়ের যোগফল বেশি লেখা মানে ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব
এই দুটোকে আমরা একসাথে কল্পনা করছি। কেন করছে? আমরা জানি যে ক্রয় বইয়ে লেখা হয় কি ধারে ক্রয়। ধারে ক্রয় সম্পর্কিত সকল লেনদেনগুলো ক্রয় বইতে লেখা হয়। তো ক্রয় বইয়ে যদি লেখা হয় ধারে ক্রয়, ধারে ক্রয়ের সাথে কি জড়িত আছে? ধারে ক্রয়ের সাথে আমার জানা আছে যে ক্রয় হিসাব আর প্রদেয় হিসাব জড়িত। তাহলে এখানে সেই ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাবকে নিয়ে আমার কাজ করতে হবে। এটি যদি ক্রয় হিসাব যদি বেড়ে যায় তাহলে আমি ক্রয় হিসাবকে ডেবিট করব, আর প্রদেয় হিসাব যদি বেড়ে যায় প্রদেয় হিসাবকে আমি ক্রেডিট করব। ঠিক তার উল্টো করব, ক্রয় হিসাব যদি কমে যায় ক্রয় হিসাবকে করব ক্রেডিট, আর প্রদেয় হিসাব যদি কমে যায় তাহলে প্রদেয় হিসাবকে করব ডেবিট। এটি আমরা মনে রাখার চেষ্টা করি। এবার আমরা দেখি প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে যে ক্রয় বইয়ের যোগফল বেশি লেখা হয়েছে, তার মানে ক্রয় হিসাবকে বাড়িয়ে দিয়েছি আর প্রদেয় হিসাবকে আমি বাড়িয়ে দিয়েছি। ক্রয় হিসাবকে যদি বাড়িয়ে দিয়ে থাকি তাহলে আমি এখন কি করব? ক্রয় হিসাবকে কমাবো। ক্রয় হিসাব যদি আমি কমাই তাহলে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট হবে। আর প্রদেয় হিসাবকে আমি কমাবো, তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে। তাহলে কি হলো? ক্রয় বইয়ের যোগফল যদি বেশি লেখা হয় তাহলে জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর তোমরা ব্যাখ্যা তো নিশ্চয়ই পারো। তোমরা যদি ব্যাখ্যা না পারো তাহলে এই এখানে যে প্রশ্নটি আছে সেটি লিখে দিবা, লিখে তারপরে লিখবা যে সংশোধন করা হলো। কিরকম লিখবা? ক্রয় বইয়ের যোগফল বেশি লেখা হয়েছিল 800 টাকা, যা সংশোধন করা হলো। এই কথা লিখলেই ব্যাখ্যা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্রয় বইয়ের যোগফল কম বেশি হলে কিভাবে লিখব সেটি শিখলাম। এবার আমরা শিখব বিক্রয় বইয়ের যোগফল কম হলে কি হবে বা বেশি হলে কি হবে। বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। যদি বিক্রয় বইয়ের যোগফল কম লেখা হয় তাহলে এখন কি করতে হবে? আমার এখন বিক্রয় বইয়ের যোগফল বাড়াতে হবে। বিক্রয় বইয়ের যোগফল যদি আমি বাড়াতে চাই তাহলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে এবং প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে। প্রশ্ন হলো কেন করতে হবে এরকম? আমরা জানি যে বিক্রয় বইয়ের সাথে রিলেটেড দুটো হিসাব, একটি হলো বিক্রয় হিসাব আর একটি হলো প্রাপ্য হিসাব। বিক্রয় বইয়ের সাথে রিলেটেড কয়টি হিসাব? দুটি হিসাব, একটি হলো প্রাপ্য হিসাব আর একটি হলো বিক্রয় হিসাব। এই দুটো হিসাব এখানে আমার জড়িত। প্রাপ্য হিসাবকে আমি সম্পদ বলে থাকি, বিক্রয় হিসাবকে আমি আয় হিসাব বলে থাকি। তাহলে বিক্রয় বইয়ের যোগফল যদি কম লেখা হয় তার মানে প্রাপ্য হিসাব কম লেখা হয়েছে এবং বিক্রয় হিসাবও কম লেখা হয়েছে। এখন প্রাপ্য হিসাবকে বাড়াতে হবে, বিক্রয় হিসাবকেও বাড়াতে হবে। যদি তাই করতে হয় তাহলে জাবেদা হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 500 টাকা। তাহলে কি হলো?
আমরা লক্ষ্য করেছি যে প্রাপ্য হিসাবকে ডেবিট করেছে, অর্থাৎ সম্পত্তিকে বাড়িয়ে দিয়েছে। অপরপক্ষে বিক্রয় হিসাব আমার আয়কে আমি বৃদ্ধি করেছি। যখন আমি আয়কে বৃদ্ধি করেছি তখন আমি কি করেছি, আয় হিসাবকে ক্রেডিট করেছি, অর্থাৎ বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিক্রয় বইয়ের যোগফল কম লেখা হলে আমরা এই জাবেদাটি করব। কিন্তু যদি এই জায়গাটায় এসে, এই যে কমের জায়গাটি এসে এখানে যদি একটু চেঞ্জ করে প্রশ্ন দেওয়া থাকে যে বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা বেশি লেখা হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? যদি প্রশ্নে এই জায়গাটা একটু চেঞ্জ করে দেয়, দেখো তাহলে কি হবে, এই যে আমরা এখন সমাধানটা এখানে করেছি, আগের প্রশ্নে যেখানে কম লেখা ছিল সেই প্রশ্নে যা করেছে তার উল্টো করে দিব, ঠিক জাস্ট রিভার্সাল হবে, অর্থাৎ বিক্রয় হিসাব হয়ে যাবে ডেবিট আর প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমি এখন এখানটায় 8 নম্বর লেনদেনটি নিয়ে আলোচনা করছি। এই 8 নম্বর লেনদেনটির সমাধানটা কি হবে আমি এখানে এখন স্পষ্ট করে তোমাদের লিখে দিচ্ছি। লক্ষ্য করো কি আছে এখানে, যে বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা বেশি লেখা হয়েছে। যদি বেশি লেখা হয়, বিক্রয় বইকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আয় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সম্পদ অর্থাৎ প্রাপ্য হিসাবকেও বাড়িয়ে দেওয়া হয়েছে, বেশি লেখা হয়েছে। তাহলে সম্পদও কমাতে হবে, আয়কেও কমাতে হবে। আমরা জানি আয় কমে গেলে ডেবিট করতে হয়, আবার আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে আয়কেও কমাবো সম্পদকেও কমাবো, তাহলে প্রথমে আমি আয় যদি কমে যায় ডেবিট করতে হয়, তাহলে বিক্রয় হিসাব হলো আমার এখানে আয় হিসাব, বিক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে, বিক্রয় হিসাব ডেবিট হবে। আয় আমরা আয়কে কমিয়ে দিলাম। অপরপক্ষে কি হবে, এখানে প্রাপ্য হিসাব যেটি আমার সম্পদ ছিল সেই প্রাপ্য হিসাবকে আমাকে হ্রাস করতে হবে, তো প্রাপ্য হিসাব ক্রেডিট হবে 500 টাকা। অর্থাৎ বিক্রয় বইয়ের যোগফল বেশি হলে কি হবে শিখেছি, ক্রয় কম হলে কি হবে সেটিও শিখেছি। তারপরে আমরা শিখেছি ক্রয় বইয়ের যোগফল কম হলে কি হবে, বেশি হলে কি হবে। আমরা শিখেছি ক্রয় হিসাবের যোগফল কম হলে কি হবে, বেশি হলে কি হবে। আমরা শিখেছি বিক্রয় হিসাবের যোগফল কম হলে কি হবে, বেশি হলে কি হবে। তো এই যে কমন যে ফাংশনগুলো, এখান থেকে পরীক্ষায় মাস্ট একটি প্রশ্ন আসে। তোমরা এই যে আজকের যে ক্লাসের এই বেসিক বিষয়গুলো যদি মনে রাখতে পারো নিশ্চয়ই ভালো করবে। আমি আরও 2-1টি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসে, যেমন ওগুলোকে আমরা বলি নীতিগত ভুল। সে কেমন ভুল? আমি একটি যন্ত্রপাতি কিনলাম, আমি একটি মেশিন কিনলাম, এখন সেই মেশিনকে আমি যদি সম্পদ হিসেবে দেখাই তাহলে ঠিক আছে, কারণ মেশিন আমার জন্য সম্পদ। বাট আমি এই সম্পদ ক্রয় করে আমি যদি খরচ হিসেবে দেখাই, আমি একটি মেশিন ক্রয় করেছি, যন্ত্রপাতি ক্রয় করেছি, এটি আমার কি সম্পদ হবে, কিন্তু আমি ভুল করে এটিকে ব্যয় হিসেবে লিখেছি। মেশিনকে তো ব্যয় হিসেবে লেখা যাবে না। এখন আমি যদি ব্যয় হিসেবে লিখি তাহলে এই ভুলটিকে আমি বলবো নীতিগত ভুল। সম্পদকে সম্পদ হিসেবে না দেখিয়ে ব্যয় হিসেবে দেখালাম। আবার যদি এমন হয় যে আমার ব্যয় আমি করেছি, যে ব্যয় করেছি সেটিকে ব্যয় হিসেবে বা খরচ হিসেবে না দেখিয়ে আমি এটাকে সম্পদ হিসেবে দেখালাম, তাহলেও এটি নীতিগত ভুল। অর্থাৎ যা হওয়ার কথা প্রকৃতপক্ষে, যেটি সম্পদ হওয়ার কথা সম্পদ দেখাবো, দায় হওয়ার কথা দায় দেখাবো, আয় হওয়ার কথা আয় দেখাবো, ব্যয় হওয়ার কথা ব্যয় দেখাবো। বাট সম্পদকে দেখালাম ব্যয়, ব্যয়কে দেখালাম সম্পদ, এই জাতীয় কাজগুলো যদি করি তাহলে আমি তাকে বলবো নীতিগত ভুল। অর্থাৎ আয়কে যদি আমি দেখাই দায়, আবার দায় হিসাবকে যদি দেখাই আয়, তাহলে এরকম ভুলগুলোকে আমরা বলবো নীতিগত ভুল। আর এই জাতীয় ভুলগুলো কিভাবে সংশোধন করা হবে আমি তোমাদের সামনে এখন সে ধরনের কয়েকটি উদাহরণ তুলে ধরার চেষ্টা করব।
এবং এখন যে উদাহরণটি আমি লিখব, যে লেনদেনটি লিখব, এটি প্রায় পরীক্ষায় আসে। তোমরা বিগত বছরের বোর্ডের প্রশ্ন যদি দেখো, দেখবো যে এই প্রশ্নটি প্রায়ই এসেছে। সেটি কেমন, যে মেশিন সংস্থাপন মজুরি 500 টাকা, মজুরি হিসাবে লেখা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি দেখো যে মেশিন সংস্থাপন ব্যয়, মেশিন সংস্থাপন মজুরি। তো মেশিন স্থাপন করার জন্য যে ব্যয়, সেই ব্যয় কি আসলে খরচ হবে না সম্পদ হবে? আমি যদি বলি যে আমি একটা বিল্ডিং করছি, আমি একটা দালান কোঠা তৈরি করছি, সেই দালান কোঠা তৈরি করার জন্য আমার অনেক লেবার কাজ করছে, শ্রমিকরা কাজ করছে, সেই শ্রমিকের মজুরিকে আমি কি খরচ ধরবো না ওই দালান কোঠার মূল্য হিসেবে ধরবো? আমার এই সম্পত্তি অর্জনের ব্যয়কে ধরবো, সম্পদের অর্জনের ব্যয় হিসেবে আমি ধরবো, সম্পদের মূল্যকে বাড়িয়ে দিব। অর্থাৎ আমি একটি মেশিন ক্রয় করেছি, মেশিনটিকে নির্দিষ্ট জায়গায় আমি যদি সেট করতে যাই, সে সেট করার জন্য, স্থাপন করার জন্য, ইনস্টলেশন করার জন্য আমার একটা খরচ হবে। সেই খরচকে আমি বলছি মেশিন সংস্থাপন মজুরি। আর এই মজুরি নর্মাল লেবার খরচ না, মজুরি খরচ না, এটি আমার সম্পদের পেছনের ব্যয়। সো এই যে মজুরি, এই সংস্থাপন মজুরিকে আমি বলবো মেশিন হিসাব, সম্পদ হিসাব, অর্থাৎ এটি সম্পদ। কিন্তু আমি এটাকে সম্পদ না দেখিয়ে আমি স্রেফ মজুরি হিসেবে দেখলাম, লেবার হিসেবে দেখলাম। হ্যাঁ, ওয়ার্কাররা যেরকম ফ্যাক্টরিতে কাজ করে, শ্রমিকরা যেরকম কাজ করে, মাস শেষে বা দিন শেষে পয়সা পায়, তাকে আমরা লেবার বলি, মজুরি বলি। এটিকে খরচ হিসাব, আসলে এটি খরচ হিসাবে দেখানো যাবে না, এটা দেখাতে হবে কি মেশিন হিসাবে। তাহলে এই যে ভুলটা, এই ভুলটাকে আমরা বলছি নীতিগত ভুল, অর্থাৎ সম্পত্তি হিসাবে না দেখিয়ে আমি এখানে ব্যয় হিসাবে দেখিয়েছি। তাহলে এই ভুলটাকে শুদ্ধ করার জন্য এখন কি করতে হবে? সম্পত্তি হিসাবে দেখাতে হবে। আমি দেখাবো কি মেশিন হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদকে বাড়িয়ে দিব, মেশিন হিসাব ডেবিট। আর এখানে আমি দেখিয়েছি এটি মজুরি হিসাবে, অর্থাৎ মজুরি কমে যাবে। এখন মজুরিকে আমি বাড়িয়ে দিয়েছিলাম, ব্যয়কে আমি বৃদ্ধি করেছিলাম, এখন সেই ব্যয়টাকে কমাতে হবে। এখন তাহলে আমি কি করব? এখন মজুরি হিসাব ক্রেডিট করব। ঠিক অনুরূপভাবে যে কোনো ব্যয়কে যদি আমি সম্পদ না দেখিয়ে ব্যয় হিসেবে দেখাই, অর্থাৎ যে কোনো ধরনের সম্পদকে আমি যদি ব্যয় হিসেবে দেখাই, সম্পদ না দেখি, তাকে আমার কারেকশন করতে হবে। ঠিক তার উল্টো কোনো সম্পদকে আমি সম্পদ হিসেবে দেখাবো, এটি বাস্তবতা। কিন্তু তা না করে আমি যদি এটাকে রিভার্সাল করে থাকি, সেটা কারেকশন করতে হবে। যেমন আমি যদি বলি যে কোনো যন্ত্রপাতি ক্রয়, কোনো ফার্নিচার ক্রয়, কোনো মেশিন ক্রয়, হ্যাঁ, কোনো দালান কোঠা প্রস্তুতের ব্যয়, কোনো সম্পদ অর্জনের ব্যয়, সেই সম্পদ অর্জনের ব্যয়গুলোকে সম্পদ হিসাবেই দেখাতে হবে। ঠিক অনুরূপভাবে আয়কে আমরা দায় হিসেবে লিখি, বা দায়কে আমরা ভুল করে আয় হিসেবে লিখি। যদি আমি এই ধরনের ভুল করি, যেমন আয়কে যদি আমি দায় হিসেবে লিখি, তাহলে কি হবে? আয়কে দায় হিসেবে লিখলে দায় বেড়ে যাবে, আয় কমে যাবে। তো দায় যখন বেড়ে যাবে, এই ধরনের কোনো ভুল থাকে, তখন এই ভুলকে আমরা বলবো নীতিগত ভুল। আমরা তখন দায় আগে বেড়ে গিয়েছিল, কমাতে হবে। দায়কে করে দিব ডেবিট, আর আয়কে করে দিব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভুল সংশোধনী ফাংশনগুলো কিভাবে করবে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আমি এই চ্যাপ্টারের একটা সমাপ্তি টানবো, এবং আশা করি এই চ্যাপ্টারের উপর যে আমি 4টি ক্লাস নিলাম, এই ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করো, নিশ্চিত এখান থেকে তোমরা একটি প্রশ্নের উত্তর পাবে এবং খুব সহজ অ্যান্সার করতে পারবে। সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।